সিবিএলএম শেষ করে আমরা তারপরে তাদেরকে এভিডেন্সটা বুঝায় আমরা ট্রেনারদের নিয়ে আমাদের যাত্রা পরবর্তী শুরু করব। তাহলে আজকে আমাদের এখানে যে আরেকটা দিয়েছিলেন 12 নাম্বার 2 নাম্বার, এটা তাহলে লাগছে না? না না, ওইটা আমি এইভাবে এক্সট্রা চলে গেছে আমার, বুঝছেন, এক্সট্রা চলে গেছে। তাহলে ওটা কি ডিলিট করে দিব? হ্যাঁ, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, সমস্যা নাই, ডিলিট করে দিয়েন। আমি একটু এটা ওপেন করে দেই, তাহলে আমার আর ডিস্টার্ব হবে না। ওকে, 11 নম্বর সিবিএলএম। এই সিবিএলএম এর নাম হচ্ছে ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। দ্যাট মিনস আপনি একটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট ডিজাইন করবেন, বুঝতে পারছেন? এটাকে ডিজাইন করবেন। তাহলে লার্নিং আউটকামটা দেখি আগে। লার্নিং আউটকামটা দেখে আমরা একটা লাইন দেখে পড়াশোনা করব, একটা লাইন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ডিটারমাইন দ্য ফোকাস অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের বিষয়গুলা, মূল বিষয়গুলো আপনি বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলোতে আপনার ফোকাস করতে হবে, মেইন পয়েন্ট বা বিষয়গুলো। তারপর প্ল্যান অ্যান্ড অর্গানাইজ অ্যাসেসমেন্ট প্রসেস। একটা অ্যাসেসমেন্টের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলোকে আপনি প্ল্যান করতে পারবেন এবং পরবর্তীতে সেই প্ল্যান অনুযায়ী সাজাতে পারবেন। তারপর প্রিপেয়ার অ্যান অ্যাসেসমেন্ট প্ল্যান। একটা অ্যাসেসমেন্ট প্ল্যান আপনি তৈরি করতে পারবেন। ওকে। তারপর ডিজাইন অ্যান্ড ডেভেলপ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। অ্যাসেসমেন্টের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আপনি ডিজাইন করতে পারবেন এবং ডেভেলপ করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আজকে আমাদের লার্নিং আউটকাম, এই 11 নম্বর সিবিএলএম বা ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের এগেইনস্টে আমরা কি কি শিখতে পারবো। একটু দিবেন গ্রুপে? সিবিএলএম তো দেওয়া আছে স্যার, ম্যাম 11 নম্বরটা দেওয়া দিয়ে দিয়েছি। 11 নম্বরটা পাইলাম না ম্যাডাম। 11 নম্বর 12 দেখতেছি। 12 উপরে 11 আছে, তার উপরে যান, আর উপরে যান, 11 আছে। সবগুলো উপরে আছে, দেওয়া আছে। তারপরেও যদি না পান আমি পরে দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের মানে ফার্স্ট যেদিন সেশন নিয়েছি সেদিনই সব সিবিএলএম গুলো সব গ্রুপে আমি দিয়ে দিছি ডিভাইড করে। এখন একটা কথা আমরা পড়ব, সেটা হচ্ছে এই যে এই কথাটা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, এই যে এখানে একটা কথা লেখা আছে, এই লেখাটা একটু পড়বেন কেউ একজন। Assessment is the process of collecting evidence and making judgments whether competency has been achieved. কেউ কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? মানে হাত তুলতেছেন তো, আমি দেখতে পাচ্ছি না, একটু পরে হাত তুলি। দেখেন, তাহলে অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড মেকিং জাজমেন্ট ওয়েদার কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভড। তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম? অ্যাসেসমেন্ট হলো কি, একজন ক্যান্ডিডেট কি ধরনের কম্পিটেন্সি অর্জন করলো তার জন্য এভিডেন্স সংগ্রহ করা এবং জাজমেন্ট তৈরি করার প্রসেসটাকে আমরা অ্যাসেসমেন্ট বলতেছি। অ্যাসেসমেন্টটা কি তাহলে? এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে হচ্ছে ক্যান্ডিডেটের ফার্স্টে কম্পিটেন্সিটা, এভিডেন্সটা কালেক্ট করে তার কম্পিটেন্সিটা যাচাই করে তারপর সে কি অর্জন করলো সেটা আমি তাকে ডিক্লেয়ার করলাম। ওকে, তাইলে আমরা এখন দেখব অ্যাসেসমেন্ট কত প্রকার। এটা হচ্ছে একটা অ্যাসেসমেন্টের সংজ্ঞা, আমি যেটা বললাম এই সংজ্ঞাটার মাধ্যমে আমরা কয়েকটা জিনিস পড়বো। তাহলে ফার্স্টে আমরা পড়বো হচ্ছে অ্যাসেসমেন্ট কত প্রকার। কেউ কি বলতে পারবেন? ম্যাডাম অ্যাসেসমেন্ট 4 প্রকার। কি কি স্যার? 2 প্রকার ম্যাম, 2 প্রকার বলছিলেন। না না, আমি ওই প্রকারের স্যারের কাছে শুনতে চাচ্ছি। ভুল বলেন, সমস্যা নাই, কিছু হবে না, আমি শুনতে চাচ্ছি। ম্যাডাম প্রথম হচ্ছে 2 প্রকার, কনভার্টিভ অ্যাসেসমেন্ট এবং সামাটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা,
তাহলে আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে মেইনলি বা প্রধানত দুই প্রকার, ফর্মেটিভ দুই আর প্রকার। একটা হচ্ছে সামেটিভ। তাহলে ফর্মেটিভটা কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে ট্রেনিং পিরিয়ডে লার্নারের পারফরমেন্স বা প্রোগ্রেস যাচাই করার জন্য, মানে যে অ্যাসেসমেন্টটা নেওয়া হয় সেটাকেই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে। তাহলে আমি আবার বলতেছি, এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ট্রেনিং পিরিয়ডে ওকে লার্নারের পারফরমেন্স বা প্রোগ্রেস যাচাই করার জন্য যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় তাকেই আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলবো। আর সামেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে আপনার ট্রেনিং পিরিয়ডের পরে, অর্থাৎ ক্যান্ডিডেটের কম্পিটেন্সি যাচাই করার জন্য এবং তাকে সার্টিফিকেট দেওয়ার জন্য যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় তাকে আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বলবো। যেই স্যার 4 প্রকার বলছেন, এই যে এইগুলো দেখে বলছেন না? জি স্যার। আচ্ছা, মেইনলি হচ্ছে দুইটা, সেটা হচ্ছে এই যে ফর্মেটিভ আর সামেটিভ। এখন দেখেন এছাড়াও কিছু আমাদের এক্সট্রা থাকে, সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, দ্যাট মিন্স নিজেকে নিজে যাচাই করা, প্রি অ্যাসেসমেন্ট, কোনো একটা মানে কি বলে এটাকে সেশন শুরু করার আগে, একটা সেশন শুরু করার আগে যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় সেটা। আর পোস্ট অ্যাসেসমেন্ট হচ্ছে কোনো একটা অ্যাসেসমেন্টের পরে বা সেশনের পরে আপনি একটা অ্যাসেসমেন্ট নিলেন। ধরেন আপনার লার্নারের প্রোগ্রেস কতটুকু হলো একটা সেশনে, যদি আপনি যাচাই করতে চান, সেটা কিসের মাধ্যমে যাচাই করবেন? সেটা হচ্ছে প্রি অ্যাসেসমেন্ট আর পোস্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে। একটা সেশনে আপনি প্রি অ্যাসেসমেন্টে আপনি একটা লার্নারদের কিছু কোয়েশ্চেন দিলেন, তারা তখন ওইটা অ্যান্সার করতে পারলো না, কারণ তাদের ওই সম্পর্কে কোনো ধারণাই নাই, বা কয়েকজনের আছে 2-3টা। কিন্তু আপনি যখন একটা সেশন পুরোপুরি তাদেরকে পড়াইলেন, পড়ানোর পরে তাদেরকে পোস্ট অ্যাসেসমেন্ট নিলেন, তখন যখন তাদেরকে অ্যাসেস করলেন দেখলেন ওখানে বেশিরভাগই আপনার পাস করতেছে, বেশিরভাগই পারছে। তাইলে প্রি অ্যাসেসমেন্ট আর পোস্ট অ্যাসেসমেন্টটা হচ্ছে লার্নারের যে একটা সেশনে কতটুকু উন্নতি হইলো, তাহলে এটা যাচাই করা যায়। ওকে, এছাড়াও আছে কিছু একটা হলিস্টিক অ্যাসেসমেন্ট, তারপরে আরো এক্সেট্রা অনেক কিছুই আছে, কিন্তু এইগুলো আপনার মনে রাখলেই হবে। কিন্তু যদি মেইনলি আপনাকে কোয়েশ্চেন করে যে অ্যাসেসমেন্ট কত প্রকার, তাহলে আপনি বলবেন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেয় হচ্ছে আপনার ট্রেনার, আর সামেটিভ অ্যাসেসমেন্ট নিবে হচ্ছেন একজন অ্যাসেসর। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা নেওয়া হবে আপনার ট্রেনিং চলাকালীন আপনার প্রোগ্রেসটা দেখার জন্য, আর সামেটিভ অ্যাসেসমেন্টটা নেওয়া হবে আপনার কম্পিটেন্সি যাচাই করে আপনাকে সার্টিফিকেট প্রদান করার জন্য। আমি কি ক্লিয়ার? জি ম্যাডাম। হ্যাঁ, একটু একটু হোল্ড করবেন। আপু, এই যে আপু, ভাই কারো কাছে 11 নম্বর সিভিলিয়ামটা থাকলে একটু গ্রুপে দেন। এক মিনিট দিয়ে দিচ্ছি। একটু কাইন্ডলি যদি কেউ থাকেন, মুকুল স্যার বা কেউ থাকে, আমিন স্যার, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট
কে কে নে, এটা কাইন্ডলি একটু সংক্ষেপে বললে আমি একটু বুঝতে পারতাম। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেয় হচ্ছে গিয়া ওই ট্রেনার, আর হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট নেয় হলো একজন অ্যাসেসর। বুঝতে পারছেন ভাই? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেয় হচ্ছে একজন ট্রেনার, আর সামেটিভ অ্যাসেসমেন্ট নেয় হচ্ছে একজন অ্যাসেসর। স্যার থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি স্যার বলেন, কেউ বলছিলেন? জি ম্যাম আমরা একটু নিজের আলোচনা করতেছিলাম। জি, সমাধান হয়ে আচ্ছা গেছে ভেরি ম্যাডাম। গুড। আচ্ছা এবার দেখেন, আমাকে একটা জিনিস বলেন তো, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট কি দিয়ে নেওয়া হয়? Assessment tools. অ্যাসেসমেন্ট টুলস দিয়ে নেওয়া হয়। ভেরি গুড। অর্থাৎ কি বলে এটাকে, যে যে জিনিসটা দিয়ে আপনি অ্যাসেসমেন্ট নেবেন তাকে বলা হয় অ্যাসেসমেন্ট টুলস। তাহলে এই টুলস কত প্রকার? কারো কোনো আইডিয়া? টুলস কত প্রকার? এটা অন্য লেখা স্যার। টুলস হচ্ছে আপনার দুই প্রকার। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আরেকটা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন। আমি কি বুঝাতে পারছি? টুলস হচ্ছে আপনার দুই প্রকার, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রুমেন্ট একটা, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন একটা। ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা মূলত অ্যাসেসমেন্ট গুলো নেই, বুঝতে পারছেন? ইনস্ট্রুমেন্ট গুলা দিয়ে আমরা অ্যাসেসমেন্টটা নেই, একজন অ্যাসেসর ইনস্ট্রুমেন্ট দিয়ে অ্যাসেসমেন্ট নেয় আর ইনস্ট্রাকশনটা ফলো করে। ইনস্ট্রাকশন আবার দুইজনের জন্যই থাকে, ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট, ইনস্ট্রাকশন ফর অ্যাসেসর। একজন ক্যান্ডিডেট একটা অ্যাসেসমেন্ট দেওয়ার সময় কি কি বিষয়গুলো তার মেনে চলতে হবে, মানতে হবে, ওইটার জন্য তার ইনস্ট্রাকশন থাকে। আর একজন অ্যাসেসর তার পুরো অ্যাসেসমেন্টটা নেওয়ার জন্য, ইভেন যখন তার কম্পিটেন্সিটা এভিডেন্সটা গ্যাদার করবে, তারপরে হচ্ছে গ্যাদার করার পরে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কি কি বিষয়গুলো রেজাল্ট যে দিবে সেটাও কি কি বিষয়ের উপর ফলো করে দিবে, সম্পূর্ণটা হচ্ছে ইনস্ট্রাকশন ফর অ্যাসেসর। তাহলে আমি আবারও বলতেছি, টুলস হচ্ছে দুই প্রকার, ইনস্ট্রুমেন্ট আর ইনস্ট্রাকশন। ইনস্ট্রুমেন্টটা হচ্ছে আমাদের মূলত অ্যাসেসমেন্ট নেওয়া হয়, এই যে যেমন রিটেন, তারপর ডেমো, ওরাল, এগুলো সবই আপনার এই ইনস্ট্রুমেন্টে নেওয়া হয়। আর ইনস্ট্রাকশন হচ্ছে আবার দুই ধরনের থাকে, ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট, ইনস্ট্রাকশন ফর অ্যাসেসর। আমার এইটুকু কথা ক্লিয়ার? জি ম্যাম। এটা হ্যাঁ, ইনস্ট্রাকশনের ভিতরে ইনস্ট্রাকশন মানে কি, ইনস্ট্রাকশন কথাটার মানে কি নির্দেশিকা বা নির্দেশনা। তাহলে জি আপনার ম্যাম। আপনি হচ্ছে ক্যান্ডিডেটদের কিছু নির্দেশনা পালন করতে হয়, তারপরে অ্যাসেসরদের কিছু নির্দেশনা পালন করতে হয় না? ম্যাডাম আমি এগুলা না স্যার, ইনস্ট্রাকশন আর ইনস্ট্রুমেন্ট আলাদাই থাকে। ম্যাডাম আমি ওই ইনস্ট্রুমেন্টের ভিতরে থাকতে পারে, যেমন মনে করেন আপনার যদি একটা পরীক্ষা দিলেন, লেভেল 1 এর একটা পরীক্ষা দিতেছেন, ওইখানে বিভিন্ন ধরনের টুলস থাকে, যেমন স্ক্রু ড্রাইভার টাইভার, এগুলা যেগুলো আছে এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যেমন ওই পরীক্ষার জন্য খাতা কলম এগুলা। না এগুলা না, Instrumental ইনস্ট্রুমেন্ট হচ্ছে আপনার রিটেনটা। আমরা তো, আপনি তো এতদিন টুলস করে আসছেন, যে অ্যাসেসমেন্ট নেয় ওই যে অ্যাসেসর হাতে করে পোটলা করে জানিয়ে আসে, পুরোটাই হচ্ছে টুলস। ঠিক আছে আপনার কথা, কিন্তু ওই পোটলার ভিতরে আবার ভাগাভাগি আছে। আমি মানে পোটলা মানে বুঝতে পারছেন তো, ওই ব্যাগটা, হ্যাঁ হ্যাঁ ব্যাগটা, ভিতরেও কিন্তু আবার জিনিসপত্র ভাগ থাকে।
অ্যাসেসর যে আপনাকে অ্যাসেসমেন্টটা নিবে, পুরো অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য যে বিষয়গুলা সেগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, টুলস না। আচ্ছা, জি ম্যাডাম। আমার কথা আচ্ছা। বুঝছেন ভালো করে? টুলস হচ্ছে আচ্ছা। আপনার সবগুলা ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রাকশন দুটোটা মিলে টুলস, কিন্তু অ্যাসেসর যেই জিনিসগুলো দিয়ে আপনার অ্যাসেসমেন্ট নিবে সেগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট। যেমন এর ভিতরে রিটেন নিবে, আপনার রিটেন কোশ্চেন দিবে, ওরালের জন্য আপনার ডেমোনস্ট্রেশন দিবে, জব শিট দিবে, সরি ডেমোনস্ট্রেশন না, ওরালের জন্য ওরাল রেটিং শিট তার কাছে থাকবে, ওকে। তারপরে জি। ডেমোনস্ট্রেশনের জন্য হ্যাঁ। আপনাকে জব শিট দিবে, তারপরে হচ্ছে স্পেসিফিকেশন শিট দিবে, আপনাকে সেলফ চেক করাবে, সেলফ আছে না, সেলফ চেক, তারপর আপনাকে জি। এগ্রিমেন্ট করাবে, আপনাকে কার্ডস দিবে 2টা। এই যে জি। যাবতীয় সব আপনার হচ্ছে ইনস্ট্রুমেন্ট। কিন্তু আপনার যে অ্যাসেসর, হ্যাঁ, ফর ওই যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, যে অ্যাসেসমেন্ট চলাকালীন বিষয়ে যে যে জিনিসগুলো সে দেখবে, একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট সেন্টারে ঢোকার পর থেকে অ্যাসেসমেন্ট নেওয়ার আগ পর্যন্ত, মানে শেষ হওয়ার আগ পর্যন্ত যে নির্দেশগুলো ফলো করতে হবে, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট গুলা ফলো করে। আর এভিডেন্সটা কালেক্ট করা হয়ে গেল, এবার অ্যাসেসর সেটা নিয়ে যাচাই বাছাই করবে যে আপনি কি কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট, আপনার কি কম্পিটেন্সি আছে কি নাই, সেটা যাচাই বাছাই করবে হচ্ছে আপনার রুলস অফ এভিডেন্স দিয়ে। আমার কথা বুঝতে পারছেন? তো জি এইটা ম্যাডাম। হচ্ছে আপনার ইনস্ট্রাকশনে পড়বে, এই ইনস্ট্রাকশনে ম্যাডাম, নির্দেশিকার মধ্যে পড়ে। জি ম্যাডাম বলেন। এই একটা অ্যাসেসরে কি কি গুণ থাকতে হইবে, তারপর কিভাবে নিতে হইবে, এটা আমি বলতে পারবো ম্যাডাম? আমি 11 আর 12 সিভিল পড়ছি, এখন বলবো ম্যাডাম? এইটা তো বলেন। এখনো এই প্রশ্ন আসি নাই স্যার, ঠিক আছে, আপনারা অবশ্যই সুযোগ দিব আমি, কিন্তু এই প্রশ্নটা আসি, তারপরে আমি আপনাকে সুযোগ দিব, ঠিক আছে স্যার, রাসেল স্যার? জি ম্যাডাম, জি। আচ্ছা, রাসেল ভাই সুন্দর বলতে পারে তো, না শিখে উনি যাচ্ছে আগে অবশ্যই আগে। জন্য। এখন আমরা একটু পড়ায় আসি, শুনেন। তাহলে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রাকশন, টুলস, এটুকু বুঝতে পারছেন? জি ম্যাডাম। জি ম্যাম। তাহলে আপনাকে যদি বলে যে অ্যাসেসমেন্ট টুলস লিখতে, যে অ্যাসেসমেন্ট টুলস গুলা কি কি, আপনি কি লিখবেন? অ্যাসেসমেন্ট টুলস দুই প্রকার, একটা হলো ইনস্ট্রুমেন্ট আর একটা হলো ইনস্ট্রাকশন। ইনস্ট্রুমেন্টের মধ্যে আমার যে ব্যাগ থাকবে এর মধ্যে সেলফ, সরি ম্যাম, মানে ইনস্ট্রুমেন্টের ভিতরে কি কি থাকবে, ব্যাগের কথা কিন্তু ভুলে উল্লেখ করে না, ব্যাগ তো আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। এখন আপনি আমার আচ্ছা লেখা আচ্ছা দিয়েন না যে ব্যাগের ভিতরে যা থাকবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। স্যার ব্যাগ আমি বোঝানোর জন্য বলছি, আপনি বলবেন ইনস্ট্রুমেন্ট, একজন ওকে অ্যাসেসর ওকে ওকে অ্যাসেসমেন্ট ওকে ম্যাম, ওকে ম্যাম। সব বিষয়বস্তু বলেছে যা যা তার কাছে থাকবে একটা অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য, যে যে টুলস গুলো থাকবে সবকিছুই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এর যদি জি এবার ম্যাডাম। নাম বলেন, ফর এক্সাম্পলের জন্য আপনি বলবেন যে জব শিট, স্পেসিফিকেশন শিট, সেলফ চেক, এগ্রিমেন্ট শিট, রেজিস্ট্রেশন কার্ডস, তারপর হচ্ছে রিটেন কোয়েশ্চেন পেপার, ওকে, তারপর ওরাল রিডিং শিট, অবজারভেশন চেক লিস্ট, এগুলো ওকে সব। ম্যাম, ওকে ম্যাম, ওকে ম্যাম, ওকে ম্যাম। আর কারো কোনো দ্বিধাদ্বন্দ্বিতা আছে ইনস্ট্রাকশন আর মানে ইনস্ট্রুমেন্ট নিয়ে? না ম্যাডাম। আচ্ছা, তাহলে এবার আমরা আসি এভিডেন্স। এভিডেন্স মানে কি? এভিডেন্স কথাটার মানে কি? এভিডেন্স কথাটা মানে হচ্ছে প্রমাণ স্বরূপ। প্রমাণস্বরূপ হ্যাঁ, আর এই প্রমাণাদি বা ডকুমেন্টেশন, এরকম অনেক কিছু বোঝায়। এভিডেন্স হচ্ছে আপনার প্রমাণ, অর্থাৎ ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটের কম্পিটেন্সিটা যাচাই করার জন্য যে প্রমাণ সমূহ বা ডকুমেন্ট সংগ্রহ করা হয় সেগুলোকে আমরা এভিডেন্স বলবো, ওকে। তো এক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু ক্যান্ডিডেটের কম্পিটেন্সিটা যাচাই করা। আপনি যে এভিডেন্সটা কালেক্ট করতেছেন, তাই এইটার কিন্তু আপনার মূল উদ্দেশ্যটাই হচ্ছে ক্যান্ডিডেটের কম্পিটেন্সিটা যাচাই করা। তো এই এভিডেন্স আবার হচ্ছে দুই প্রকার। এভিডেন্স কয় প্রকার স্যার? দুই প্রকার। কি কি কেউ বলতে পারবেন? একটা হচ্ছে, না ম্যাম, বলতে ডাইরেক্ট হ্যাঁ, এভিডেন্স আর আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স।
ইনডিরেক্ট এভিডেন্স। একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। তাহলে ডিরেক্ট এভিডেন্স কোনগুলো? যে এভিডেন্স একজন অ্যাসেসর সরাসরি অবজার্ভ করে বা দেখে, সেই এভিডেন্স গুলাই হচ্ছে আপনার ডিরেক্ট এভিডেন্স। যেমন ওরাল অবজারভেশন, ডেমনস্ট্রেশন, এইগুলো কিন্তু একজন অ্যাসেসর করা যাবে না। যেমন একজন অ্যাসেসর আপনার সামনে ওরাল নিল, এখন সে ধরেন অ্যাসেসমেন্ট নিয়ে চলে গেল, বাসায় গেল, এখন তার মনে হচ্ছে যে আপনার মনে হয় ওরালটা ঠিক হয় নাই, আপনার কি পরবর্তীতে সে আবার ডাইকা আইনা ওই অ্যাসেসমেন্ট সেন্টারে আবার ডাইকা আইনা আবার সে ওরাল নিবে, এরকম কোনো সিচুয়েশন থাকে স্যার ম্যাডামরা? থাকে না। ম্যাম ধরেন থাকে না। সে ধরেন যে ডেমনস্ট্রেশন, সে একটা জব পারফর্ম করতেছে, তাহলে সে জবটা কিভাবে পারফর্ম করতেছে, কি করতেছে না করতেছে, ওই দিন একজন অ্যাসেসর সরাসরি তাকে দেখতেছে, কিন্তু অ্যাসেসমেন্ট শেষ, সে চলে গেল ক্যান্ডিডেট, বাসায় গিয়ে কি তাহলে আবার দেখতে পারবে যে আবার আবার আমাকে একটু দেখাও তো? এটা তো দেখতে পারবে না। তাইলে মোট কথা হচ্ছে ডিরেক্ট হবে সেইগুলা যেগুলো একজন অ্যাসেসর সরাসরি অবজার্ভ করতে পারবে, সরাসরি আপনি যদি উপস্থিত থাকবেন ওই উপস্থিতিই আপনাকে দেখতে পারবে। ইনডিরেক্ট এভিডেন্স হচ্ছে কারণ একটা সাউন্ড হচ্ছে, মিউট করবেন স্যার, মাইক্রোফোনটা একটু মিউট করবেন। কার মাইক্রোফোন? এরপর দেখেন ইনডিরেক্ট এভিডেন্স। ইনডিরেক্ট এভিডেন্সটা হচ্ছে যে এভিডেন্সটা একজন অ্যাসেসর পরবর্তীতে রিভিউ করতে পারবে, সেই এভিডেন্সটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। যেমন আপনার রিটেন টেস্ট বা আপনার কোনো একটা কাজের ভিডিও, পোর্টফোলিও কথা মানে হচ্ছে পূর্বের অভিজ্ঞতা, আপনার পূর্বের অভিজ্ঞতাগুলা, তারপরে আপনার কোনো একটা কাজের স্যাম্পল, এই বিষয়গুলা একজন অ্যাসেসর চাইলে পরবর্তীতে আবার রিভিউ করতে পারবে। তাহলে ডিরেক্ট এভিডেন্স গুলা একজন অ্যাসেসর সরাসরি দেখতে পারবে, সে চাইলেও সেগুলো আর রিপিট করতে পারবে না। আর ইনডিরেক্ট এভিডেন্স গুলো হচ্ছে যে এভিডেন্স গুলো একজন অ্যাসেসর পরবর্তীতে রিভিউ করতে পারবে। ওকে, সেগুলো হচ্ছে ইনডিরেক্ট। এইটুকু বুঝতে পারছেন স্যার জি ম্যাম। ম্যাডামরা? ম্যাডাম জি ম্যাম। হ্যাঁ ধরতে পারে, ধরতে পারে। বা এখন দেখা গেছে আপনি ওরালে, ওই যে ডিরেক্ট এভিডেন্সে আমি যখন বলছি যে ওরাল, ওকে, ওরালটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। এখন ধরেন একজন অ্যাসেসর আপনার ওরালটা সম্পূর্ণ ওরালটাই নিয়ে গেল ভিডিও করে, তাহলে এটা কি ইনডিরেক্ট এভিডেন্স হয়ে যাবে না? কিন্তু যদি নেয় তাইলে না নেওয়ার আগ পর্যন্ত কিন্তু ওইটা ডিরেক্টই থাকবে। আমার কথা বুঝতে পারছেন? এইবার দেখেন জাজমেন্ট। জাজমেন্ট কথাটার মানে কি? বিচার করা, মূল্যায়ন করা বা বিচার করা। আমাদের মূল্যায়ন কয় ধরনের? তিন ধরনের ম্যাডাম। কি কি? রিটেন, ওরাল, ডেমনস্ট্রেশন। আচ্ছা, আবুল কালাম আজাদ স্যার হাত তুলছেন, বলেন স্যার। আমি জিজ্ঞেস করছিলাম আমাদের জাজমেন্ট বা মূল্যায়ন কত প্রকার। আপনি বলছেন দুই ধরনের, কম্পিটেন্ট, নট ইয়েট কম্পিটেন্ট। ভেরি গুড। কে বলছেন? ম্যাম আমি। আচ্ছা, ভেরি গুড স্যার। আমাদের মূল্যায়ন হচ্ছে দুই ধরনের, জাজমেন্ট হচ্ছে দুই ধরনের। দিন শেষে আপনার জাজমেন্ট দুই ধরনের আসবে, হয় আপনি কম্পিটেন্ট হবেন নইলে আপনি নট ইয়েট কম্পিটেন্ট হবেন। আর যে রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল বললেন, এগুলো হচ্ছে মেথড, অ্যাসেসমেন্ট মেথড, বা এই তিনটা ইভেন্টে ওই দিন আপনার অ্যাসেসমেন্টটা হবে। অ্যাসেসমেন্ট ইভেন্ট বলতে পারেন বা অ্যাসেসমেন্ট মেথড বলতে পারেন, ঠিক আছে? এবার দেখেন কম্পিটেন্সি। কম্পিটেন্সি কি কম্পোনেন্ট কয়টা? তিনটা। আচ্ছা, তিনটা। তাহলে মোটামুটি আপনাদের এই যে লাইনটা পড়লেন না, এই লাইনটা পড়ার পরে কিন্তু আপনাদের এখন ধরতে গেলে 40% নলেজ হয়ে গেছে যা পড়াইছি এর ভিতরে। এবার আমরা একটু সিবিএলএম এ যাব, যে জিনিসগুলো আমরা পড়ছি সেই জিনিসগুলো আমরা
কি বলে স্কিপ করব, আর যেগুলো পড়ি নাই সেগুলো আমরা আবার পড়বো। এই যে আমি যে এতক্ষণ একটা সংজ্ঞা দিয়ে পড়াইলাম, এই যে সংজ্ঞাটা হচ্ছে এইটা, বুঝতে পারছেন? অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স এন্ড মেকিং জাজমেন্ট অন ওয়েদার কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভড। এতক্ষণ আমরা এই একটা সংজ্ঞার আলোকে বিষয়গুলো পড়ছি, জানছি। ক্লিয়ার? ইয়েস মিস। এখন আমাকে একটু বলেন, একজন ক্যান্ডিডেট বা লার্নারের নলেজ আপনি কিভাবে যাচাই বাছাই করবেন? কোন মেথডের বা কোন প্রসেসে যাচাই বাছাই করবেন বলেন? বা আমি আরো সংক্ষিপ্ত বলি, সেটা হচ্ছে একজন ক্যান্ডিডেটের বা লার্নারের, হ্যাঁ, কোন মেথডের মাধ্যমে আপনি নলেজটা যাচাই করবেন? ম্যাডাম লিখিত, ডেমো, ওরালের মাধ্যমে। রিটেন দেখি। ভেরি গুড। স্কিলটা যাচাই করবেন কিভাবে? ডেমো ডেমোস্ট্রেশন। আর অ্যাটিটিউডটা? ম্যাম ওই ওরালের সময়। ওরাল, তারপরে তো অবজারভেশন করেও তো আপনি পারবেন, বুঝতে পারছেন? এখন আপনি অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য, হ্যাঁ, ক্যান্ডিডেটদেরকে আপনি টুলস দিলেন, তাহলে তাদের কাছ থেকে ফেরত নেওয়ার সময় কি ফেরত নেবেন? এভিডেন্স। কিভাবে বুঝলেন ওটা এভিডেন্স, বা কিভাবে এভিডেন্সটা হবে একটু বলেন তো। ম্যাম এরা যখন নাকি সমস্ত কিছু লিখবে বা তাদেরকে যে প্রশ্ন দেওয়া হবে সে প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে আমাদেরকে জমা দিবে, আমরা সেইগুলিকে এভিডেন্স হিসেবে গ্রহণ করব। মোট কথা হচ্ছে আপনি যখন তাদেরকে দিবেন, খাতাটা তখনও ফাঁকা থাকবে, বুঝতে পারছেন? তখনও পর্যন্ত ওইটা এভিডেন্স হবে না। যখন আপনি তাদেরকে দিবেন, দেওয়ার পরে যখন তারা তাদের নামটাও যদি লেখা শুরু করে, তখনই সাথে সাথে ওইটা এভিডেন্স হয়ে যাবে। দ্যাট মিন্স টুলস প্রোভাইড করেন বা ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করেন, আপনি তাদেরকে ক্যান্ডিডেটকে ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করেন, আর তাদের কাছ থেকে ফেরত স্বরূপ হিসেবে নেন হচ্ছে টুলস, মানে এভিডেন্সটা। সরি, আমি আবারও ক্লিয়ার করতেছি, আপনি আপনার যে ক্যান্ডিডেট থাকবে অ্যাসেসমেন্টে দিয়ে, তাদেরকে আপনি ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করেন, আর তাদের কাছ থেকে ফেরত নেন হচ্ছে সেটা এভিডেন্স আকারে বা এভিডেন্স স্বরূপ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে একটা কোশ্চেন, মানে আরেকটা আছে, যেমন ধরেন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো একটা ক্যান্ডিডেট কম্পিটেন্ট বা নট ইয়েট কম্পিটেন্ট হবে, এটা আমরা কিভাবে বুঝবো? কারো কোনো আইডিয়া? ম্যাম তার ওই তিনটা বিষয়ে 80% এর উপরে থাকলে কম্পিটেন্ট হবে। 80% এর উপরে কেন স্যার? আমাদের সিবিটিতে তো কোনো মার্কস নাই, পাস মার্ক নাই যে এত পাইলেই পাস, এরকম না। কেউ কি বলতে পারবেন? কেউ পারবেন না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। আপনি যে এভিডেন্সটা, না আমি কেন বলবো? আচ্ছা দাঁড়ান, একদম সারা, হ্যাঁ এটা তো অবশ্যই আসবে। রাসেল স্যার এভিডেন্স জাজ করে করতে পারবো না? কি করে স্যার, আবার বলেন একটু। এভিডেন্স জাজ করে আপনি তো অবশ্যই ফার্স্টে এভিডেন্সটা কালেক্ট করবেন, তারপরে কি করবেন? রাসেল স্যার আপনার কাছে করব, এভিডেন্স মূল্যায়ন করব। মূল্যায়ন করবেন, কিন্তু ওই মূল্যায়নটা কিসের ভিতরে করবেন, কিসের সাথে মিল রেখে করবেন? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী। ভেরি গুড। আপনাদের যে সিএসটা থাকবে, এই সিএস অনুযায়ী তার মূল্যায়ন করবেন, ঠিক আছে? সিএস অনুযায়ী অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তারপরে সে রুলস অফ এভিডেন্স, তারপর প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টের যে বিষয়গুলো আছে এগুলো ফলো করছে কিনা,
সবকিছু মেনটেন করে তখনই তাকে কম্পিটেন্ট বলতে পারবেন। তারপরে এর ভিতরে আবার 4 ডাইমেনশন আসবে, বুঝতে পারছেন? 4 ডাইমেনশন থাকবে। মোট কথা ওভারঅল হচ্ছে আপনার সিএসটা, আপনার যে সিএস বা ইন্ডাস্ট্রি Competency স্ট্যান্ডার্ডটা standard। দেওয়া থাকবে, হ্যাঁ ওই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের যে বিষয়টা দেওয়া থাকবে ওই বিষয়টা তার মানে মেনটেন করছে কিনা, ইন্ডাস্ট্রি যে বিষয়টা তার কাছে চাইছে সেটা ফুটে উঠছে কিনা। যদি ফুটে উঠে তখনই আপনি তাকে কম্পিটেন্ট দিবেন। আর যদি গ্যাপ থাকে তখন সেই গ্যাপটা তাকে স্পেসিফিক করে বলে দিবেন যে আপনার এই জায়গায় গ্যাপটা আছে, যার কারণে এই জায়গাটা আরেকবার দিতে হবে। ওকে, আমার কথা কি বুঝতে পারছেন? জি ম্যাম। Yes, miss. এবার দেখেন এখানে বলছে দ্য ফলোইং আর ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। একটা কি বলে যে আমরা যে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টটা নিব এটার কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এভিডেন্স বেসড, দ্যাট মিন্স কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টটা অবশ্যই আপনার এভিডেন্স ভিত্তিক হইতে হবে। আপনি অ্যাসেসমেন্টটা নেবেন ওইটার এগেইনস্টে অবশ্যই এভিডেন্স থাকতে হবে। এভিডেন্স না থাকলে কিন্তু আপনি আপনার যে ক্যান্ডিডেট আছে তাদেরকে জাজ করতে পারেন না। তারপরে হচ্ছে আপনার ক্রাইটেরিয়া, দ্যাট মিন্স ক্রাইটেরিয়া রেফারেন্স বলতে বুঝাইছে এটা একটা মানদণ্ড থাকবে। আপনি যে এভিডেন্সটা কালেক্ট করলেন এখন তাকে মানে নির্ধারণ করবেন কেমনে, জাজ করবেন কিভাবে, কিসের এগেইনস্টে জাজ করবেন? সে যে অ্যাসেসমেন্টটা দিয়েছে এটার একটা মানদণ্ড থাকে না, যে এই এই বিষয়গুলো সে পারতেছে কিনা বা পারছে কিনা, কমপ্লিট করছে কিনা, ওই মানদণ্ডের ভিত্তিতে আপনি তাকে জাজ করবেন। তারপরে দেখেন কি বলছে যে decision about whether a person is competent and are based upon evidence provided by trainee বা candidate। তাহলে আপনার যে ক্যান্ডিডেট থাকবে সে কি কম্পিটেন্ট হয়েছে নাকি কি হয়েছে সেটা বেসড করবে তার উপরে, এই এভিডেন্সটার উপরে। তারপরে দেখেন ইট ফোকাস অন দ্য ক্যাপাসিটি টু পারফর্ম ওয়ার্কপ্লেস অ্যাক্টিভিটি টু ইন্ডাস্ট্রি। দ্যাট মিন্স হচ্ছে আপনার ওয়ার্ক প্লেসের অ্যাক্টিভিটিটা অবশ্যই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। সে যে ডেমনস্ট্রেশনটা পারফর্ম করবে সেটা অবশ্যই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী পারফর্ম করতে হবে। ইন্ডাস্ট্রি তার কাছে যেরকম পারফরমেন্সটা চাইছে সেরকম পারফরমেন্সটাই কিন্তু তাকে ডেমনস্ট্রেশনে পারফর্ম করতে হবে। তারপরে দেখেন কি বলছে, কম্পিটেন্সি মে বি কালেক্টেড ওভার এ পিরিয়ড অফ টাইম। দ্যাট মিন্স আপনি যে তার কম্পিটেন্সিটা যাচাই করবেন তার জন্য